ওকে, তো আমরা দেখো টেমপ্লেটের মধ্যে আমরা এখন বানাবো একটা ল্যান্ডিং পেজ। ঠিক আছে, ল্যান্ডিং পেজে আমরা কি নিয়েছি, এই ল্যান্ডিং পেজ HTML এর একটা ফাইল নিয়েছি। ঠিক আছে, এটা ফটাফট আমি ডেসক্রাইব করে বেরিয়ে যাচ্ছি, কারণ এটার সম্বন্ধে বেশি টাইম দিতে গেলে মেন নেওয়ার কাজ হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজের মধ্যে দেখো, আচ্ছা বলো তো HTML এর কটা পার্ট? কি কি? বডি, গুড। হেড এন্ড বডি। হেডের মধ্যে বেসিক্যালি কি থাকবে? হেডের মধ্যে বেসিক্যালি থাকবে টাইটেল, তারপর বিভিন্ন লিংকস, ঠিক আছে, ইউআরএলস, এইগুলো আমাদের থাকবে। মানে স্টাইল রিলেটেড যা কিছু জিনিস আমরা অ্যাড করব সেগুলো কোথায় থাকবে? আমাদের হেডের মধ্যে থাকবে, রাইট? এখানে দেখো দেখতে পাচ্ছ, এখানে আমরা লিংক অ্যাড করেছি css/style.css, রাইট? তাহলে এই css টা কি এখন কোথাও ক্রিয়েটেড আছে? কোথাও ক্রিয়েটেড নেই। তাহলে আমাকে কি করতে হবে? টেমপ্লেটের মধ্যে, এই টেমপ্লেটের মধ্যে আমি CSS বলে একটা ফোল্ডার বানাচ্ছি। ঠিক আছে, নিউ ফোল্ডার এখানে বানালাম। এই CSS টা কি? বেশ, ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এর মধ্যেই কোথাও একটা দাঁড়াও, না ঠিক আছে, বেশ। আচ্ছা, টেমপ্লেটের মধ্যে তাহলে এখানে নিউ ফোল্ডার করলাম, নিউ ফোল্ড খুলছে না কেন কিছু? আচ্ছা দাঁড়াও, এইখান থেকে ক্রিয়েট করে দিই নিউ ফোল্ডার। ফোল্ডারের নাম দিয়ে দিলাম CSS, আর CSS এর ভিতরে একটা ফাইল আমি রেখে দিলাম, সেটা হচ্ছে style.css বলে। এবার নিশ্চয়ই দেখা যাবে এখানে। হ্যাঁ, তাহলে এবার দেখো, টেমপ্লেটের ভিতরে CSS এর একটা ফোল্ডার বানিয়েছি, ফোল্ডারের ভিতরে কি আমি লিখেছি style.css। এখন এই ল্যান্ডিং পেজে আমি প্রথমে ইউজ করেছি কোনো এক্সটার্নাল লিংকে যদি ইউজ করতে চাই কি ইউজ করতে হয়? লিংক ইউজ করতে হয়। লিংক ইউজ করেছি, কিভাবে ইউজ করবে দেখো, নিচে যদি আমি এখানে লিখি সিম্পলি ট্যাগ লিংক, এন্টার দিই এখানে href হাইপারলিংক। এই হাইপারলিংকের মধ্যে তোমাকে দিতে হবে ফাইলের পাথ। তাহলে আমার এখন style.css এই ফাইলটা কোথায় ছিল? CSS ফোল্ডারের মধ্যে। যেজন্য প্রথমে দিয়েছি css/style.css, বুঝতে পারলাম? বেশ, তাহলে এটা বোঝা গেছে। ওকে, নেক্সট আমরা ইউজ করেছি দেখো গুগল ফন্টস। ইউজ করেছি গুগল ফন্টস। এখন যদি আমরা কপি করে ওপেন ইন ব্রাউজার করি, ওকে হ্যাঁ, ওপেন ইন ব্রাউজার করি, তাহলে তোমরা এখন দেখতে পাচ্ছ এরকম একটা পেজ। এখন এই পেজটা কিভাবে হয়েছে সেটা আমাকে বুঝতে হবে। দেখো উপর দিকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় ন্যাপ বার। এটাকে বলা হয় ন্যাপ বার, ঠিক আছে? ন্যাপ বারের মধ্যে কি কি জিনিস আছে দেখো, তিনটে জিনিস আছে। একদম প্রথমটা এটাকে বলা হয় লোগো, সেকেন্ডটা হচ্ছে কি হোম, স্টুডিও ইনফো, অ্যাবাউট, এগুলোকে বলা হয় মেনু, এগুলোকে বলা হয় মেনু, ঠিক আছে? আর লাস্ট একটা হচ্ছে একটা বাটন। তিনটে জিনিস আমরা কি করেছি? ক্রিয়েট করেছি। তিনটে জিনিসকে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা যখন এই তিনটে জিনিসকে লিখছি তখন বডির ভিতরে লিখতে হবে, ঠিক তো? এবার বডির ভিতরে যখন লিখছি তখন আমার দেখো দুটো পার্ট হবে, একটা ন্যাম্বারের পার্ট হবে আর একটা হচ্ছে নরমাল পার্ট হবে, রাইট? তাহলে দেখো আমি নিচেতে সেটাই করেছি। আচ্ছা না, আমি এখানে গুগল ফন্টসটা কথা বললামই না, একটু ভালো করে খেয়াল করবে। এটা আমি বন্ধ করে দিলাম, সেভ করলাম। এবার খেয়াল করবে এখানে, হ্যাঁ, লেখাগুলোর দিকে তাকিয়ে দেখবে। দেখলে লেখাটা চেঞ্জ হয়ে গেল। তো গুগল ফন্টস অ্যাকচুয়ালি ইউজ করা হয় কিসের জন্য? স্টাইলিং এর জন্য, তাই না? এর জন্য ইউজ করা হয়, স্টাইলিং এর জন্য আমরা ইউজ করে থাকি। বেশ, কিভাবে এবার দাঁড়াও, এবার কিভাবে করব না, তোমরা প্রথমেই
এখানে সার্চ করবে গুগল ফন্টস বলে, হ্যাঁ গুগল ফন্টস বলে সার্চ করবে। সার্চ করার পর একদম উপর থেকে দেখতে পাচ্ছ ফন্টস, এখানে আবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখো নিচে অনেক ধরনের ফন্টস তুমি এখানে দেখতে পাবে, ঠিক আছে? অনেকগুলো ফন্টস তুমি দেখতে পাবে। যে ফন্টসটা তোমার দরকার সেটার উপর তুমি কি করবে, ক্লিক করবে, ঠিক আছে? ধরো তুমি এরকম টাইপের কিছু ফন্ট তোমার দরকার, এরকম টাইপের, রাইট? তাহলে এই ফন্টসটার উপর ক্লিক করবে, ডবল ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ক্লিক করবে গেট ফন্ট। গেট ফন্টে ক্লিক করার পর গেট এমবেডেড কোড। আচ্ছা দাঁড়াও, খুব কুইকলি আমি একটা কাজ করে দিই। আমি এখানে যে ফন্টটা ইউজ করেছি সেই ফন্টটার নাম হচ্ছে মুলিস, ঠিক আছে? বুলি নয় কিন্তু, মুলিস। আগে কিন্তু নাম ছিল মুলি, এখন হয়ে গেছে মুলিস, কেন জানি না। তো যাই হোক, মুলিস এখন ক্লিক করলাম গেট ফন্টে। এবার কিসে ক্লিক করব, গেট এমবেডেড কোড। হালকা নিচের দিকে আসবে, নিচের দিকে হ্যাঁ এই যে হালকা নিচের দিকে এলিয়ে দেবো। তিনটে পার্ট দেখতে, চারটে পার্ট, ওয়েব, অ্যান্ড্রয়েড, আইওএস, ফ্লাটার। কোথায় ইউজ করতে চাই, ওয়েবে ইউজ করতে চাই, তাই না? কোথায় ইউজ করতে চাই আমরা, ওয়েবে। এখন ওয়েবে আমরা কি ইউজ করব, লিংক ইউজ করব। সেজন্য এই লিংকটাকে কপি করব এবং ভালো করে উপরটায় দেখো লিখে দিয়েছে এমবেড কোড ইন দা হেড অফ ইওর এইচটিএমএল, মানে তোমার হেডের মধ্যে কি করতে হবে, এমবেড করতে হবে। তাহলে এই পুরো লিংকগুলো কপি করব। কপি করে আমরা কোথায় নিয়ে যাব, এখানে নিয়ে যাব। এটা আমার হেড, তাই না? হেডের মধ্যে আমরা এখানে কি করে দিলাম, এটাকে পেস্ট করে দিলাম। বেশ, তাহলে এই অবধি আমাদের ডান। আশা করি কোনো ডাউট নেই এই দুটো পোরশনের। নেক্সট আমরা চলে আসব, হেডের গল্প শেষ। এবার আমরা বডিতে ঢুকবো, ঠিক আছে? বডিতে কি হয়েছে দেখো, বডিতে আমরা একটা হেডের ট্যাগ নিয়েছি। এখানে কি ট্যাগ নিয়েছি, হেডের ট্যাগ। হেডের ট্যাগের মধ্যে দেখো দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ন্যাম, দুটোটা হচ্ছে ল্যান্ডিং পেজ। কত একটা চার্ট দিয়ে দেবো। আপনি বলেছিলেন 12টা 12টা দিয়েছি, কেউ আসেনি। সবাই সবাই আছে 12টা 34 অবধি আমি দেখলাম কেউ আসেনি। যদি না আসে এখানে আসতে হবে তো, তবে তো 12টা 29 মিনিট ধরে দেখছি। আমি তো বাইরে দাঁড়িয়ে ছিলাম। 12টা 34 অবধি যখন দেখলাম কেউ এলে না, তখন আমি আবার শুরু করলাম। তাহলে আমরা তাহলে ব্যাক টু और বাইরে একবার বাথরুম যাবে না, বাথরুম যাবে, যাও যাও। আর যখন বলে দিয়ে বাইরে যাচ্ছে তাড়াতাড়ি পড়াতে হবে, বাড়ি যেতে হবে, বাড়ি। হ্যাঁ বাড়ি যেতে হবে তাড়াতাড়ি আজকে। এমনিতেও আপনি তাড়াতাড়ি পারবেন। আর এই কতগুলো ব্যাচ নিয়ে আপনি তারপরেই বাড়ি যেতে না সেটা ব্যাপারটা হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে 2:30টার মধ্যেই শেষ করে দিতে হবে। অন্যদিন তো একটু টানি, সে টানা যাবে না। মাঝে মধ্যে 4:30 পরও 4:40 অবধিও মাঝে মধ্যে হয়। খেয়াল করো না টাইম। আজকে ছেলেকে বেড়াতে যেতে হবে, মাথা খারাপ করে দেবে না। কেন নিয়ে যাবে? উল্টে যাবে তো সারাক্ষণ হয়ে গেলে হসপিটালে এই গল্প, এত গল্প কেন? আচ্ছা শোনো, তাহলে একটা কাজ করি। ওপেন ডিসেন্ট আচ্ছা আমি এখান থেকে ওয়েব 1 থেকে ফটাফট যে জিনিসগুলো দরকার আমি সেগুলো নিয়ে যাই এখান থেকে। ল্যান্ডিং পেজ যেমন দরকার ওখান থেকে কপি করলাম,
ল্যান্ডিং পেজ আমার দরকার, চাইল্ড দরকার, আচ্ছা এবার দেখো আমাদের হচ্ছে এই ওয়েব 1 পেজে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। এই ওয়েব 1 কেন হবে, এখানে ওয়েব 2 হবে না, ওয়েব 2। এই যারা কথা বলছো বাইরে চলে যাও, এই দিকে এসো তো, এই কোনার ছেলেগুলো এই দিকে এসো, সামনে বসো, এই থেকে উঠে এসো তাড়াতাড়ি। হ্যাঁ কি হয়েছে? বাংলা কথা বোঝো না নাকি তোমরা? বাংলা কথা বোঝো না? দেখো মনে হচ্ছে উঠে এসো না, ওইখানে চলো, ওইখানে চলো, ওইদিকে চলো। এখান থেকে ওই কিসের মধ্যে আছে, নাম্বারের মধ্যে, আর তারপরে যেটুকু আছে সেটা আমরা ইনিশিয়ালি এই নন ট্যাগের মধ্যে লিখেছি। ক্লিয়ার? বেশ। ন্যাবের মধ্যে কটা ভাগ বলেছিলাম? তিনটে ভাগ। প্রথমটা বলেছিলাম লোগো, সেকেন্ডটা বলেছিলাম মেনু, আর 3 নম্বরটা বলেছিলাম বাটন, তাই তো? তাহলে একদম প্রথমে যে লোগোটা দেখতে পাচ্ছ ডিভ, আচ্ছা আমরা কি বলেছিলাম, যখন কোনো একটা জিনিসকে বারবার সেকশন করতে হয় তখন কি ইউজ করতে হয়? ডিভ ইউজ করতে হয়। তো আর অনেক কিছু আছে, স্প্যান আছে, তো অত ক্রিটিক্যালে যাচ্ছি না, এখন ডিভে দিয়ে যাচ্ছি। তাহলে আমরা যে যে সেকশনগুলোকে সেপারেশন করব সেগুলো কিসে রাখবো? ডিভের মধ্যে। প্রত্যেকটা ডিভের কি নাম দেবো? একটা করে ক্লাসের নাম দেবো, ঠিক আছে? তাহলে আমরা দেখো প্রথম যে ডিভটার মধ্যে রাখছি সেখানে কি রাখবো? আমরা লোগো রাখছি, তাই না? তো সেজন্য দেখো ডিভ ক্লাস লোগো রেখেছি। আচ্ছা এবার তুমি যে জিনিসটা ডিভের মধ্যে রাখছো সেই ডিভটা কি টাইপের ডিভ? সেই ডিভটা তোমাকে ভাবতে হবে সেটা নরমাল কোনো টেক্সট হবে, নরমাল কোনো ইমেজ হবে, না সেটাতে কোনো অপারেশন করবে। অপারেশন ইন দ্য সেন্স ক্লিকেবল কোনো অপারেশন। যদি ক্লিকেবল অপারেশন কোনো কিছুর উপর করতে চাও, সেটা বাটন হোক বা অন্য কিছু হোক বা হোয়াটএভার, of course you must have to put inside the anchor tag। বুঝতে পারলাম? তাহলে আমাদের তোমাদের যেমন হচ্ছে সাইট .net সাইট, এই দেখো bitk.net, এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোগো। তো এই লোগোটা দেখো ক্লিকেবল, ক্লিক করলে দেখছো ঘুরছে, ঘুরে এখানেই ফিরে আসছে, তাই না? তাহলে এইরকম ভাবেই আমরা যদি কোনো জিনিসকে ক্লিকেবল বানাতে চাই তাহলে সেটা কিসের মধ্যে করতে হবে? অ্যাঙ্কার ট্যাগের মধ্যে করতে হবে, তাই না? এটাকে দেখো স্ক্রিনের সাইজের জন্য প্রবলেম হচ্ছিল। এই দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইডটা এরকম, উপরটা লোগো আর নিচেরগুলো হচ্ছে মেনু, ঠিক আছে? উপরটা লোগো আর নিচেরটা হচ্ছে মেনু। আর আমার ক্ষেত্রে কি করেছি, লোগোটাকে এখানে রেখেছি, মেনুগুলোকে এক লেভেলে রেখেছি, তাই না? তুমি তোমার যেরকম ডিজাইন তুমি যেরকম করবে, আমার ডিজাইন এরকম ভালো লাগে আমি এরকম করেছি, বুঝে গেল? বেশ, ঠিক আছে, বুঝলে ভালো। আচ্ছা তাহলে এখন প্রথম কাজ হচ্ছে এইটাকে ডিজাইন করা। তাহলে এইটা হচ্ছে আমার কি বানাতে হবে? ক্লিকেবল বানাতে হবে। তাহলে এই পুরো জিনিসটা কার মধ্যে রাখবো? ডিভের ভিতরে রাখবো। আচ্ছা এবার এই জিনিসটা কি তোমার দেখে কি মনে হচ্ছে? এখানে লেখা আছে, আর এটা কি মনে হচ্ছে? লোগো এরকম লেখা আছে তো, এরকম মনে হচ্ছে তো, রাইট? এটা অ্যাকচুয়ালি কিন্তু নয়। এটা বেসিক্যালি যদি চেক করতে চাও যে কোনো সাইটে যে ডিজাইন কেমন হয়েছে, কেমন ভাবে ইউটিলাইজ করেছে, ইভেন যদি তোমরা ফেসবুক এখানে যদি খোলো, কারণ লগইন নিতে হবে ফেসবুক, হ্যাঁ ফেসবুক, এই যে ফেসবুক কথাটা দেখতে পাচ্ছ,
ফেসবুকে এখানে যে কথা দেখতে পাচ্ছ এটা তোমাদের কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে যে এটা একটা কি লেখা তো? ভালো করে ক্লিক করে দেখবে। এর উপরে ক্লিক করবে না, এর উপর কার্সার নিয়ে গিয়ে হোভার করবে, রাইট ক্লিক করবে, ইন্সপেক্টে যাবে। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করে দেখো। দিয়ে এবার এইখানটাতে এরকম ভাবে ক্লিক করো। ক্লিক করেছো? ক্লিক করার সাথে সাথে একটু ভালো করে উপর দিয়ে খেয়াল করো। এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে? HTML কোড। এটা হচ্ছে হেড টাইপ আর এটা হচ্ছে বডি কমান্ড। তাহলে হেডের মধ্যে দেখো পুরো জাভা স্ক্রিপ্ট লেখা আছে, তারপর তোমার দেখো এরকম মেটা টাইপ দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছ লিংক দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, লিংকের পর হালকা একটু নিচের দিকে আসো, দেখো লোগো বলে কোথাও তো থাকবে একটা। এই দেখো, এটাই হয় মনে হচ্ছে এটা। যাই হোক, এখানে প্রচুর লিঙ্কস আছে, আমি না কনফিউজ হয়ে যাচ্ছি। ধরো এখন কত যার টাইম নেই আমাদের, আমি তোমাদের সাইটটা থেকে ধরে বলে দিচ্ছি। হ্যাঁ, এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম। তোমাদের সাইটটা কম জিনিস আছে, বুঝতে সুবিধা হচ্ছে আমার। ওখানে এত কিছু জিনিস আছে না, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এবার ভালো করে দেখো। এখানে দেখতে পাচ্ছ এই দেখো ডিপ ক্লাসের নাম দেখতে পাচ্ছ, বর্ডার, আর তারপরে এখানে দেখে সাইট লোগো বলে লেখা দেখতে পাচ্ছ। সাইট লোগোর ভিতরে দেখো অ্যাঙ্কারটা কি ইউজ করেছে, ইউজ করেছে না? অ্যাঙ্কারটাকে ইউজ করেছে তো। অ্যাঙ্কারটাকে যেটা এইচ ইউজ করেছে, এটা কি এইচ রেফ, মানে হাইপার লিংক। ঠিক আছে, হাইপার লিংক মানে তুমি কোনো লিংক দিয়ে যদি কোনো জিনিস খুলতে চাও তাহলে সেটা রাখতে পারো, বা এখানে যদি ওরা যদি এইচরেফ না, এইচরেফে এই লিংকটা না দিয়ে যদি শুধুমাত্র হ্যাশ দিয়ে রাখতো তাহলেও কিন্তু সেম পেজটাই কি হতো, খুলতো। বুঝতে পেরেছো? তো এখানে ওরা ইউজ করেছে লিংক, নো প্রবলেম। তারপরে দেখো ওরা ইউজ করেছে ইমেজ। ইউজ করেছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের মধ্যে একটু ভালো করে খেয়াল করে দেখো, সোর্সের মধ্যে কোথাও কি লেখা আছে যে এই logo.png বা এরকম কিছু লেখা নেই। কি এটার উপর ক্লিক করলে কি আসছে দেখো, ওটা ইউআরএল। কি আসছে? একটা ইউআরএল। আর ইউআরএল এর প্রসপেক্টে দেখতে পাচ্ছ একটা ইমেজ উপরে আলাদা করে দেখতে পাচ্ছ। তাহলে এরা এখানে কি ইউজ করেছে? এখানে যেটা ইউজ করেছে সেটা ইমেজ। এই ইমেজ বলছি ইউআরএল। এখন আমি দেখো এই ইউআরএলটা কপি করলাম, কপি করে নেক্সট পেজে নিয়ে গেলাম। এই দেখো এটা আমাদের কি ইউজ হয়েছে, তোমাদের পেজে এটা ইউজ হয়েছে, তাই না? এটাকে যদি এন্টার দাও তাহলে দেখো এই পুরো জিনিসটা শো। ক্লিয়ার? এবার দুভাবে ইউজ করতে পারো। এইটাকে ডাউনলোড করে তোমার সাইটে তুমি ইউজ করতে পারো, আর যদি বলো ডাউন এই ঘুম পাচ্ছে না, ঘুম পাচ্ছে তোমার, যোগে জল দিয়েছে যাও। না না, তুমি জল দিয়ে চলে যাও। জল দিয়েছো চোখে, তোমার চোখ একদম সে লুটিয়ে পড়ছে। বেশ, তাহলে এখন দেখো এই যে লিংক, এই যে লিংকের থ্রুতে আমি কি করতে পারছি, ডেটা আমরা এখন করতে পারছি, ফেচ করতে পারছি। আনফরচুনেটলি একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যেটা আমি জানতাম না, ফায়ারবেসের স্টোরেজ বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, স্টোরেজ বন্ধ করে দিয়েছে। নাহলে আমি তোমাদের দেখিয়ে দিতাম যে যে কোনো ইমেজ তুমি স্টোরেজের ভিতর স্টোর করে সেখান থেকে কিভাবে লিংক জেনারেট করে সেটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, পার্সোনালি। এখন কোশ্চেন হচ্ছে এরা কেন হঠাৎ করে লিংক ইউজ করলো? দেখো, যে কোনো সাইটকে যদি খুবই লাইট ওয়েট বানাতে চাও, স্মুথলি চালাতে চাও, তাহলে কিন্তু তোমাকে কোনো রকম ভাবে বিশাল কিছু এই সমস্ত এই ইমেজ হাবি জাবি এগুলো যদি তোমার প্রজেক্টের মধ্যেই ইনবিল্ড করে দাও তাহলে সেগুলো লোড হতে কিন্তু অনেক টাইম লাগবে। বুঝতে পারলাম? সেই ক্ষেত্রে তোমাদেরকে ইউজ করতে হবে এরকম ইউআরএল। সার্ভারের মধ্যে কি রাখবে, ডেটাকে রেখে সেগুলোকে অ্যাজ এ ইউআরএল হিসেবে ইউজ করবে, খুব স্মুথলি চলবে। এরকম কিন্তু এখানেও এটা করেছে। আচ্ছা, নেক্সট এখানে তোমরা দেখো আমরা সেম জিনিসটা ইউজ করেছি, একটা ট্যাগ ইউজ করেছি না? আচ্ছা, এখানে দেখো লেখা আছে কাটোয়া বিআইটি বলে লেখা আছে। এটা যদি আমি নাও লিখতাম, দিয়ে যদি এখানে দিতাম হ্যাশ, তাহলে কিন্তু সেম কাজ হবে। টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক কথার অর্থ হচ্ছে নেক্সট পেজে খোলার জন্য।
নেক্সট পেজ না, নেক্সট ট্যাবে খোলার জন্য। ইমেজ এসআরসি, দেখো আমরা ওই কাটওয়ার্ড তোমাদের যে ইউআরএল সেটাকে এখানে ইউজ করেছি। আচ্ছা উইথটা কেন ইউজ করেছি? উইথটাকে অ্যাডজাস্ট করার জন্য। আমরা যদি উইথটা না দিই তাহলে দেখো কি হবে, ছোট নয় বড় হয়ে যাবে বাবা। দেখো অনেক বেশি জায়গা নিয়ে নিয়েছে, সেই জন্য এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি ইউজ করেছিলাম এখানে? উইথ অ্যাট্রিবিউটটা ইউজ করেছিলাম। তাহলে এর থেকে তোমরা কি বুঝতে পারলে যে কোনো ইমেজ যত বড়ই সাইজ হোক না কেন HTML তাকে যদি আমি রিসাইজ করতে হয় তাহলে ইমেজ ট্যাগের মধ্যে প্রথমে এসআরসি এর মধ্যে আইদার লিংক দিতে পারো বা যদি তুমি কোনো ইমেজ রাখো সেই ইমেজের পাথ দিয়ে দেবে। ঠিক আছে, ইমেজের পাথ দিয়ে দেবে। পাথ নিশ্চয়ই জানো, সার্ভিস এনকাউন্টার জেসনে যেভাবে পাথ আমরা কপি করেছিলাম সেই পাথ কপি করে নিয়ে পেস্ট করে দেবে, তাহলেও কাজ হবে। এবং তারপর তুমি তার শুধুমাত্র উইথ নয় তার হাইটটাকেও তুমি কি করতে পারবে? অ্যাডজাস্ট করতে পারবে। ঠিক আছে, সাপোজ আমি যদি এখানে লিখি হাইট, হাইট আমি এখানে করে দিলাম ধরো 10 px করলাম, দেখো কি এর মধ্যে ছোট হয়ে যাবে, মানে পুরো দেবে যাবে জিনিসটা। দেখেছো দেবে গেল না? তো এই জন্যই হাইট আমি এখানে অ্যাট্রিবিউটটা ইউজ করিনি, আমি এখানে শুধুমাত্র উইথে, আমার হাইটের দরকার নেই, হাইটটা ছিল পারফেক্টই ছিল, সেই জন্য আমরা বিডি ইউজ করেছি। ঠিক আছে, বোঝা গেল? বেশ। আচ্ছা, কোনো কারণে আমি যদি ইন্টারনেটটাকে বন্ধ করে দিই, ডিসকানেক্ট করে দিলাম ধরো, বাবা কি ভুলে যে ডিসকানেক্ট করছে আমি নিজেই জানি। আচ্ছা, এবার এই ইউআরএলটা আমরা ইনকগনিটো এখানে অন্যটা কানেক্ট হয়ে গেছে জিগ্রাম। আচ্ছা ঠিক আছে, এয়ারপ্লেন মোড করে দিলাম। এবার দেখো ভালো করে খেয়াল করে দেখো, এখানে ইমেজ আসছে। দিস ইমেজ ইজ বিং পুলড ফ্রম দা ইন্টারনেট, বুঝা গেল? ইন্টারনেট টেস্টটা বলেছো, খুব ভালো কথা। দেখো কোন কালে আসে। আচ্ছা ঠিক আছে, যাই হোক নেক্সট চলে যাই আমরা মেনু। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছো তো? অসুবিধা নেই? ওকে ফাইন। নেক্সট আমরা এখানে দেখো পড়েছি মেনু। দেখো মেনু যখন বানাবে তখন সব সময় তোমাকে আনলিস্টেড এর মধ্যে লিস্টিং করতে হবে। কি করতে হবে? আনলিস্টেড এর মধ্যে লিস্টিং করতে হবে। তাহলে আনলিস্টেড অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ইউএল, আর তার ভিতরে যতগুলো লিস্টিং করবে সেগুলো হচ্ছে এলআই। এবার লিস্টিং এর ভিতর তোমাকে কি করতে হবে? নাম বগেরা এসব লিখতে হবে। এখন কোশ্চেন হচ্ছে তুমি যখন লিস্টিং বানাচ্ছো তোমাকে তখন মাথায় খেয়াল রাখতে হবে যে মেনুগুলো আমি বানাচ্ছি সেগুলো কি ক্লিকেবল মেনু হবে না নন ক্লিকেবল মেনু হবে। যদি ক্লিকেবল মেনু হয় তাহলে কিন্তু সেগুলোকে সব অ্যাঙ্কার ট্যাগের মধ্যে রাখতে হবে, আর যদি আমি নন ক্লিকেবল রাখি তাহলে আমরা শুধুমাত্র এলআই এর মধ্যে নাম লিখে দিলেই আমার চলবে। বুঝতে পারলাম? বেশ। এখানে দেখো হোম, এই যে হোম জিনিসটা আমি লিখেছি এটা কি বানাবো? ক্লিকেবল বানাবো, মানে এটাতে ক্লিক করলে আমি হোমে থাকবো, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে চলে যাব, তাই না? যেমন ধরো আমি এখানে অ্যাবাউট বলে একটা পেজ বানিয়েছি, সেখানে দেখো test.html বলে একটা ফাইল এখানে বানিয়েছি, কিন্তু test.html ফাইল কোথাও আছে এখানে? নেই তো। তাহলে আমি কি বানাতে হবে তো। তাহলে আমরা যদি ধরো এই অবস্থায় আমরা এখন অ্যাবাউটে ক্লিক করলাম, খুললো, কিন্তু কিছু পেজ পেলো? পাইনি, your file could not be accessed। তাহলে আমার কি বানাতে হবে? এখন test.html ফাইল একটা বানাতে হবে। তাহলে আমরা যদি এখন এখানে টেমপ্লেটের মধ্যে এখানে বানাই নিউ ফাইল, test.html বলে বানালাম, আর এখানে ধরো একটা html বডির মধ্যে আমি এখানে লিখে দিলাম h1 ট্যাগের মধ্যে এবার যদি আমি এটাকে রিলোড করলাম, অ্যাবাউটে ক্লিক করলাম, দেখো এসছে হ্যালো। তাহলে বুঝতে পারলাম? তাহলে এইটার জন্যই আমরা কিন্তু হাইপার লিংক করলাম। বুঝতে পারলাম? আমরা যদি বলতাম যে না আমরা ধরো স্টুডেন্ট মধ্যে ক্লিক করছি, আমি দেখো কিছু হচ্ছে
তাহলে সেম পেজে যদি থাকি আমার দরকারই নেই হাইপারলিংক করার। ক্লিয়ার? তাহলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। বেশ, খুব ভালো। এবার হচ্ছে নেক্সট দেখো বাটন। বাটন কোনটা না এই পার্টটা, ঠিক আছে? তো এই পার্টটা আমরা এখানে নাম্বারের মধ্যেই আমরা বানিয়েছি দেখো, কিন্তু এটাকে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখেছি, কিন্তু কোনো কিছু বাটন ফাটন নিই বা ইনপুটে সাবমিট বলে এরাও আমরা লিখিনি। আমাদের এই সমস্ত কাজ, এই জামা কাপড় স্টাইলিং, ঠিক আছে, বুঝলে? ফেশন লাগাও তো মুখে, লাগাও লাগাও, হ্যাঁ লাগাও। এইসব জিনিস, এইসব জিনিস ম্যাকবুক লেখার মানুষরা এসব করবে না, বুঝেছো? তারা তো ওইসবই লাগাবে। এখন বলবে না আমাকে বলেছেন এই তো সামনেই আছে। আমি কিন্তু মাটির মানুষ। হ্যাঁ স্যার, দেখা দেখতে পাচ্ছি স্যার। ঠিক আছে, আমরা কাটোয়া শহরের লোক, আমি গ্রামের লোক, পার্থক্য আছে। স্যার অ্যাপেলের লোগোটা চকচক করছে। তো যাই হোক, এখন এই সমস্ত ক্রিম যা লাগবে সেগুলো কিন্তু সব সিএসএস এর মধ্যে, ডিজাইনিং করা হচ্ছে সব সিএসএস এর মধ্যে। এবার দেখো কেমন জিনিসটা লাগে, যে একে যদি সিএসএস না লাগায় তাহলে সিএসএস কার জন্য সুন্দর লাগছে, এর জন্য সুন্দর লাগছে ব্যাপারটা, ঠিক আছে? দীপিকা পাদুকোন নাম থাকতো না যদি না মনীষ মাত্র না থাকতো, বুঝতে পেরেছো? তাহলে কাকের মতোই দেখতে লাগতো, এই দাও কাকের মতো দেখতে লাগতো, বুঝতে পেরেছো? ওই স্টাইল সিএসএস হচ্ছে মনীষ মালহোত্রার, বুঝেছো? মনীষ মালহোত্রাই নাম তোলা। বেশ, এবার আমি সিএসএস এটা বুঝতে পেরেছো তো? এইচটিএমএল এর পার্টটা, এইচটিএমএল পার্টে কিছুই নেই, একদম ইজি পার্ট। এবার দেখো সিএসএস এর স্টাইলের এই পার্টটা একটু বুঝো ভালো করে, এখানটা একটু বোঝা। এইচটিএমএল তো তুমি এদিক ওদিক করে বানিয়ে ফেলতে পারবে, কিন্তু সিএসএস এর পার্টটা খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার। এখানে অনেক কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, বুঝতে হবে। নাম্বার 1, প্রথমেই দেখো এখানে এই যে স্টার অপারেটরটা আমরা ইউজ করেছি। এখানে স্টার অপারেটর কেন ইউজ করেছি? স্টার অপারেটর ইউজ করার অর্থই হচ্ছে ইউনিভার্সাল। কথার অর্থ হচ্ছে ইউনিভার্সাল, মানে সমস্ত জায়গায় অ্যাপ্লিকেবল। আমরা প্রথমেই করে দিয়েছি মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং। এই মার্জিন 0 করার, প্যাডিং 0 করার অর্থটা কি? মার্জিন 0 বা প্যাডিং 0 করার অর্থ হচ্ছে যে তোমার মধ্যে যদি এক্সট্রা কোনো স্পেসেস থাকে তাহলে সেটাকে বের করে দেওয়া, ঠিক আছে? মানে তোমার মধ্যে নয়, মানে হচ্ছে তোমার ডিজাইনের মধ্যে, ঠিক আছে? ধরো এই আচারের বইয়ের দেখেছো, আচারের বইয়ে যেগুলো ব্র্যান্ডেড হয় সেগুলো যদি একটু ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখো তাহলে বুঝতে পারবে। প্রথমেই ভ্যাকুয়াম ক্লিনারের থ্রু দিয়ে ভিতরে যেটুকু এয়ার থাকে সেটাকে বের করে দেওয়া হয়। কেন? যাতে কোনো ব্যাকটেরিয়া ওখানে জন্মাতে না পারে এবং অনেকদিন ধরে যাতে প্রিজার্ভ করা যায়। তো মার্জিন 0, প্যাডিং 0 কথার অর্থ হচ্ছে যে তুমি যেখানে যা গ্যাপিং দিয়েছো সেটাকে প্রথমে 0 করে দাও। কেন না, আমি যখন পরে এক্সট্রা কিছু মার্জিন অ্যাড করব সেটা যেন একদম পারফেক্ট ফিক্স হয়। আমি ধর আগে থেকে 20px মার্জিন দিয়ে রেখে দিয়েছি, আমি পরে অ্যাড করছি 20px বা 30px, তো এই অ্যাডিশনাল 20 করে অ্যাড হয়েছে। বাট কোথায় করেছি এটা না ছোট কোড, সেজন্য আমি করে দিলাম। আমার ধরো মোটামুটি 2000 লাইন 3000 লাইনের সিএসএস বানাচ্ছি, বড় বড় ডিজাইন গুলো 3000 লাইনের সিএসএস হয়। তো এত বড় সিএসএস তুমি যখন কাজ করছো তখন আমার মাথা খারাপ হয়ে যাবে। কোথায় আমি দিয়েছি, সেই জন্য ইউনিভার্সালি প্রথমে মার্জিন 0 আর প্যাডিং 0 করে দাও, কাম খতম, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে বক্স সাইজিং, সবসময় বর্ডার বক্স রেখে দেবে। এই তিনটে জিনিস সব সময় সমস্ত ডিজাইনে ইউজ করবে, বুঝতে পারছো? বুঝতে পেরেছো? বেশ, এবার দেখো এই ফন্ট ফ্যামিলিগুলো করতে গেল আবার চলে যেতে হবে আমাদের সিলেক্টর। এখানে এটা তো আমরা হেডারে ঢুকিয়েছিলাম, তাই না? হালকা নিচের দিকে এসে দেখো এখানে লিখেছে সিএসএস ক্লাস পরে ভেরিয়েবল স্টাইল দিয়ে আমরা কি করেছি, এইখান থেকে এই কটা কপি, পুরোটা নয় কিন্তু, এটা কিন্তু ক্লাসের নাম। ক্লাস তো আমরা ডিক্লেয়ার করেছি না, তো আমাদের তো এটুকু দরকার নেই। আমাদের দরকার কি, এই 4টে পয়েন্ট। তাহলে 4টে পয়েন্টকে কপি করেছি এবং এখানে পেস্ট করে দিয়েছি, রাইট? বেশ, সেকেন্ড দেখো এ কথার অর্থ কি? এ মানে হচ্ছে আমাদের কি অ্যাঙ্কার ট্যাগ। তো যত অ্যাঙ্কার ট্যাগ আছে সবারই কালার কি করে দেবো, হোয়াইট। সবারই কালার কি করে দেবো, হোয়াইট। আর এখানে বলা হয় যে টেক্সট ডেকোরেশন নান। টেক্সট ডেকোরেশন নান কেন লিখেছি?
না, যে তুমি যখন এই অ্যাঙ্কারটা ইউজ করবে বাই ডিফল্ট তার তলায় একটা কি আসবে, আন্ডারলাইন আসবে। কি আসবে? আন্ডারলাইন। তো সেই আন্ডারলাইনটাকে তুমি যদি হটাতে চাও তাহলে টেক্সট ডেকোরেশন তোমায় কি করতে হবে, না যদি বুঝতে না পারো এটাকে বন্ধ করে দিলাম। এবার দেখো এর আসল চেহারাটা দেখেছো, তলায় দেখেছো সব আন্ডারলাইন চলে এসেছে। আমার তো আন্ডারলাইন দরকার নেই, তাহলে আন্ডারলাইন যখন দরকার নেই তখন আমি এটাকে করে দেবো টেক্সট ডেকোরেশন না। তাহলে এই জিনিসটা মুখস্থ করতে হবে তোমাদের। রিলোড করলাম, দেখো চলে গেল। ক্লিয়ার? বেশ সুন্দর ব্যাপার। তারপর চলে এসো হেডারে। হেডার কথাটার অর্থ কি? হেডার কথাটার অর্থ হচ্ছে, দেখো আমি পুরো জিনিসটা কার মধ্যে রেখেছি, হেডারের মধ্যে রেখেছি তো। তার মানে আমার পুরো বডিটা হেডারের মধ্যে আছে, ঠিক? তাহলে আমি পুরো বডিটাকে কি করব, ধরো এটা নেই এইটুকু স্ক্রিন, আমি ধরো বললাম যে এর থেকে বড় স্ক্রিন দেখবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? কলেজে ধরো ডিজে হচ্ছে, বড় স্ক্রিন লাগানো আছে, সেইখানে তুমি তোমার সাইডকে রিপ্রেজেন্ট করছো। হয় বড় বড় কলেজে আমি গেছি, আমাদের যখন গেছি তখন ইনভিটেশনে আমি দেখেছি যে অনেক সময় আমারই অনেক প্রজেক্ট রিপ্রেজেন্টেশন করা হয়েছে, ঠিক আছে? মানে ফেস ফেস্টে যে সমস্ত হয়, টেকনোর যে সমস্ত কলেজগুলো আছে না, ওগুলো যা তোমার তোমার প্রজেক্ট রিপ্রেজেন্টেশন হয়, ঠিক আছে? তুমি কি প্রজেক্ট করেছো, মানে বড় করে তোমার লেখা থাকবে নাম, প্রজেক্টের ডিটেলস, কি ডিজাইন বানিয়েছো, এগুলো অন্য যে কোনো কাজ করো। তখন তো তোমার, তুমি ধরো উইথটাকে তোমার স্ক্রিনের মতো করে দিলে 80%, সেই স্ক্রিনটা তো 80% নয়, তাহলে তো অর্ধেক দেখাবে। তো সেই জন্য 100% করেছি, যাতে তুমি যাই করো না কেন ও যেন ফ্লেক্সিবলি নিয়ে। এবং হাইটটাকে করেছি 100 ভিএইচ। যখন হাইট দেবে কোনো পার্টিকুলার জিনিসে তখন কিন্তু ভিএইচ অ্যাট্রিবিউট ইউজ করবে, পিএক্স মানে, বুঝতে পারলেন? আর যখন উইথ অ্যাট্রিবিউট ইউজ করবে তখন ইউজ করবে পার্সেন্টেজ। এটা কখন, যখন তুমি পুরোপুরি ফুল ফ্লেক্স ইউজ করবে। আর যদি কোনো পার্টিকুলার জিনিসের সাইজিং করো, ছোট ছোট বড়, একটু হালকা বড় হালকা মিডিয়াম, তখন পিএক্স ইউজ করবে। বুঝতে পারলেন? বেশ ক্লিয়ার? এই অবধি ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়েছি, এটা ব্যাকগ্রাউন্ড কালার মানে কোনটা, ব্যাকগ্রাউন্ড কালার মানে এই যে নীলটা দেখতে পাচ্ছ, এটা ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে হাইট দিয়ে দিলাম, উইডথ দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, হেডার কমপ্লিট। নেক্সট ন্যাপবার। ন্যাপবার মানে কোনটা, এই যে হালকা পিঙ্কিশ টাইপের যেটা দেখছো, এটাকে বলা হয় ন্যাপবার। তাহলে ন্যাপবারে আমাকে কি দিতে হবে, ন্যাপবারে দেখো একেও ন্যাপবারে কি করতে হবে, উইথ দিতে হবে। আমি কতটা জায়গা জুড়ে ন্যাপবারকে রাখবো সেটার জন্য কি দিতে হবে, হাইট দিতে হবে। ন্যাপবার হবে 100%, আর উইথ হবে আমি যতটা দিতে চাই। আমি এখানে ধরো একটা মেজারমেন্ট করেছি, সেটা 15 ভিএইচ এসছে, দেখো 15 ভিএইচ ইউজ হয়েছে, ঠিক আছে? হলো এই অবধি। সেকেন্ড, ডিসপ্লে, জাস্টিফাই, অ্যালাইন, এই তিনটে জিনিস আমরা কেন ইউজ করেছি খুব ভালো করে একটু বুঝবে। আমরা এইখান থেকে এই অবধি এটাকে ফার্স্ট বন্ধ করব, আর তারপর এইখান থেকে এই অবধি এই তিনটে জিনিস, দুটো জিনিসকে বন্ধ করলাম, ঠিক আছে? দুটো আলাদা আলাদা বন্ধ করলাম, ভালো করে এবার খেয়াল করবে ব্যাপারটা কি হয়েছে। দেখো জিনিসগুলো সব নিচে নিচে চলে এসেছে, নিচে নিচে চলে এসেছে। তোমাদের যে সাইড ছিল সেই সাইডের মতো নিচে নিচে, তাই না? কিন্তু আমি কি চাই, আমি চাই এগুলো সব ওয়ান অ্যালাইনমেন্টে যেন হয়। তো যখন কোনো জিনিসকে তুমি যখন ওয়ান অ্যালাইনমেন্টে করতে চাও, দেন তোমার ডিসপ্লে হবে ফ্লেক্স, ডিসপ্লে হবে ফ্লেক্স। যখন তুমি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবে তখন তোমাকে জাস্টিফাই কন্টেনার এই অ্যাট্রিবিউটটাই ইউজ করতে হবে। বুঝতে পারলাম? ডিসপ্লে ইউজ করলে ফ্লেক্স, আর তার সাথে জাস্টিফাই কন্টেন্ট এটাও তোমাকে ইউজ করতে হবে। জাস্টিফাই কন্টেন্ট কেন না, স্পেস অ্যারাউন্ড, এর কথাটা অর্থ হচ্ছে যে এলিমেন্টগুলো তুমি ইউজ করছো সেগুলোর চারপাশে কোনো স্পেস ক্রিয়েট হয়, ঠিক আছে? এখন ধরো আমি এইখান থেকে, আচ্ছা এটাকে তুলে নিয়ে এই অবধি আমি লিখলাম, ঠিক আছে? কেমন হয় এবার দেখো, শুধু ডিসপ্লে কি বললাম, ফ্লেক্স করেছি তো, আর কিছু করিনি। হিট দিলাম, দেখো এসছে, চলে এসছে। আচ্ছা এখানে আমি এটা খুলে রেখে দিয়েছি না, না খুলিনি তো। ওকে, এবার দেখো
এদের চারপাশে আমি কি দিলাম, হালকা একটু স্পেস ক্রিয়েট হয়েছে। ওকে, এবার দেখো অ্যালাইন আইটেমস, মানে সমস্ত আইটেমগুলো কি করব, সেন্টারে আনবো, পজিশন অ্যাবসলিউট করব। এই পজিশনটা অ্যাবসলিউট করার অর্থ হচ্ছে যাতে তোমার ডিসপ্লে সাইজ ছোট বা বড় যাই হোক না কেন, ও যেন এদিক ওদিক বেঁকে চলে না যায়। অ্যাবসলিউট মানে তুমি সেই জায়গায় স্টিক করে দিলে, সেই জন্য আমরা পজিশন করে দিয়েছি অ্যাবসলিউট। আর ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিয়েছি ওই পিঙ্কিশটা, বুঝতে পারলাম? তিনটাকে খুললাম, এখানে গেলাম, দেখো সেন্টারে চলে এলো সবগুলো, প্লাস তোমার এর একই জায়গায় স্টিক হয়ে গেছে, আর তোমার হ্যাঁ কালারটা চেঞ্জ হয়েছে, দ্যাটস ইট। তাহলে তিনটে জিনিস বোঝা গেল। তাহলে আমরা যখন একই অ্যালাইনমেন্ট করব তখন কি ইউজ করব, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, আর বাদ বাকিগুলো তুমি অ্যালাইন করতে চাও অ্যালাইন করবে, নাহলে করবে না, তোমার ইচ্ছা। বুঝতে পারলাম? বেশ, এবার আমরা এখানে ডট লোগো এইটা একটা বাদ দিয়ে দাও। এবার দেখো নেক্সট আমরা কি করব, মেনু। আমাদের যে মেনু মানে কোনগুলো, এগুলো তো মেনু আমাদের। তাহলে আমরা এখানে মেনুর মধ্যে, তাহলে মেনু কোথায় গেল, এই দেখো মেনু ক্লাস, তার ভিতরে ইউএল আছে, তার ভিতরে এলআই আছে। তাহলে এই এলআই কে আমি ডিজাইন করতে চাই, বেসিক্যালি কাকে ডিজাইন করতে চাই, এলআই কে। তা এলআই কে যদি আমি ডিজাইন করতে চাই তাহলে ইউএল কে টপকিয়ে তো আমি করতে পারি না, ইউএল কে নিয়ে আমি করতে হবে, ঢুকতে হবে। সেজন্য প্রথমে মেনু, তারপর ইউএল, তারপর এলআই। ঠিক আছে, মেনু, তারপর ইউএল, তারপর এলআই। প্রথমে দিয়েছি লিস্ট স্টাইল নান। এই লিস্ট স্টাইল কথাটা, নান কথার অর্থ কি, লিস্ট স্টাইল নান যদি আমি না দিতাম তাহলে কি হতো দেখো, তাহলে এখানে বুলেট সিম্বল থাকতো। কি সিম্বল থাকতো, বুলেট সিম্বল। এসো, দাও সেকেন্ড। ঠিক আছে, এই দেখো বুলেট সিম্বল চলে আসছে। তাহলে এইটাকে এখন হটানোর জন্য আমি কি করব, লিস্ট স্টাইলে কি করে দেবো, নান। লিস্ট স্টাইল কি করে দিলাম, নান। আচ্ছা, আর প্রত্যেকটা জিনিসকে আমরা কি করে দেবো, প্রত্যেকটা জিনিসকে আমরা ব্লকের মধ্যে রাখবো, তাই না? প্রত্যেকটা জিনিসকে যখন আমি ব্লকের মধ্যে রাখবো তখন ডিসপ্লে কি করে দেবো, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে করে দেবো ইনলাইন ব্লক, মানে ডিসপ্লে কি করে দেবো, ইনলাইন ব্লকের মধ্যে যেন থাকে। ডিসপ্লে কিন্তু এখানে ফ্লেক্স করিনি, ফ্লেক্স তো আগে আমার পড়াই আছে, সব তো এক লাইনই আছে। এবার ডিসপ্লে গুলো কি ব্লকের মধ্যে রাখবো। প্যাডিং কেন দিয়েছি, যাতে আমার চারপাশে একটা ছোট মানে অল্প গ্যাপিং ক্রিয়েট হয়। এবার যদি আমরা এটা রিলোড করি, দেখো সব ঠিকঠাক হয়ে গেল, ক্লিয়ার। নেক্সট লগইন বাটন। লগইন বাটন মানে কোনটা, এটা। লগইন বাটন মানে প্রথমে কি দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার রেড, প্যাডিং দিয়েছি চারপাশে যেন হ্যাঁ পেজ ক্রিয়েট হয়। ফন্ট সাইজ আর ফন্ট ওয়েট, এটা বুঝতে পারছো বেসিক্যালি এর ফন্ট সাইজ কে কন্ট্রোল করার জন্য। আচ্ছা, বর্ডার দিয়েছি চারপাশে, এই যে হালকা একটা বর্ডার দেখতে পাচ্ছ, ওয়ান পিক্স সলিড ট্রান্সপারেন্ট, যেটা বুঝতে পারা যাচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি বর্ডারের মতো লাগছে, তাই না? সেটাকে বলছে ওয়ান পিক্স সলিড ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট কথার অর্থ হচ্ছে যাতে এ মাথা থেকে ও মাথা দেখতে পাওয়া যায়। আর বর্ডার রেডিয়াসটা আমি কি করেছি, 3 পিক্স, মানে কর্নারগুলো ঘোরানোর জন্য, তার জন্য আমরা 3 পিক্স দিয়েছি। ঠিক আছে, বোঝা গেল? সেন্টার কন্টেন্ট কোনটা, এই যে আই অ্যাম এ ডেভেলপার, এটা হচ্ছে সেন্টার কন্টেন্টের ট্যাগ ছিল। দেখো হালকা নিচের দিকে এসো, এই যে সেন্টার কন্টেন্টের ট্যাগ, এটাকে আমরা কি করেছি, পজিশন অ্যাবসলিউট করে দিয়েছি। টপে 50%, লেফটে 50%, আর ট্রান্সলেট, এটা তোমরা একটু দেখে নেবে ট্রান্সলেটটা কি কাজে ইউজ হয়। ঠিক আছে, এটাকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করার জন্য। এই লেখাটাকে বাঁ দিকে যদি টানতে হয় বা বাঁ দিক থেকে যদি টানতে হয় তাহলে আমরা উপর থেকেও সরাবো, নিচের থেকে, মানে যেটাকে বলা হয়
অ্যাক্সিসের মাইনাসে তোমাকে চলতে হয়, অ্যাক্সিসের মাইনাসে যদি চলতে হয় তখন আমরা মাইনাস ইউজ করি, তার জন্য আমরা মাইনাস ইউজ করেছি। বুঝতে পারলাম? মানে লেখাটা দেখছো হালকা একটু ঢোকানোর আমি চেষ্টা করেছি, তাই না? এটাকে যদি আমি 50 জায়গায় এখানটা ধরো করে দিলাম 70, দেখেছো লেখাটা ঢুকে দিলাম, তাহলে বাঁ দিকে টানার জন্য আমি ইউজ করেছি মাইনাস। ঠিক আছে, তোমার ইচ্ছা মতো তুমি যেরকম ভাবে করতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখানে 50 না করে 60 মতো করে দিলাম। স্যার পজিশন অ্যাবসলিউট ওটা অ্যাবসলিউট মানে বারবারই বলছি, অ্যাবসলিউট মানে কোনো জিনিসকে স্টিক করে রাখা, যাতে সেটা বেশি নড়াচড়া না করে, ডিজাইন যাতে ঘেটে না যায়। ঠিক আছে, সেন্টার কন্টেন্ট H1, সেন্টার কন্টেন্ট H1 মানে কোনটা? এই আইএম আইওটি টেবিল বার, এটার H1 এর মধ্যে ছিল তো, তাহলে H1 সেন্টার কন্টেন্ট, তারপরে H1 দেখো কালার দিয়েছি হোয়াইট স্মোক, সেজন্য দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ। ফন্ট সাইজ, ফন্ট ওয়েট আর মার্জিন বটম, এগুলো তো সিম্পল জিনিস। অ্যাক্টিভ এই জিনিসটা কি? উপরে দেখতে পাচ্ছ হালকা একটা বর্ডার আছে, এটা জানি না এখানে কেন আমি দেখতে পাচ্ছি না আমি। এটা যদি তোমরা নিজের ল্যাপটপে বা করো তাহলে নিচের দিকেও একটা হালকা এরকম লাল বর্ডার দেখতে পাবে। ঠিক আছে, এখানে কেন আসছে না আমি বলতে পারছি না। তাহলে অ্যাক্টিভটা কোন অ্যাট্রিবিউট ছিল? দেখো এই টার্গেটের এইখানে দেখতে পাচ্ছ হোমের এখানে আমি একটা ক্লাসের নাম দিয়েছিলাম না অ্যাক্টিভ, সেই অ্যাক্টিভটাকে এখানে ইউজ করেছি। বর্ডার 1 পিক্স সলিড, বর্ডার বটম 1 পিক্স সলিড। ঠিক আছে, উপরেও দিয়েছি নিচেও কালার দিয়েছি। এবার হচ্ছে হেডার বিফোর, হেডারের একদম প্রথমেই স্টার্ট হবে, হেডারের একদম প্রথমেই স্টার্ট হবে। হেডারের একদম প্রথমেই স্টার্ট করার আগে আমি কি করেছি? উইথ কার এই পিকচারটার উইথ ফিক্স করেছি, পিকচারটার উইথ ফিক্স করেছি। উইথ হাইট পজিশন লেফট 0 করেছি, মানে একদম বাঁ দিকে দিকে লোকেশন হবে। বটম দিয়েছি নিচে থেকে, বর্ডার রেডিয়াস 80%, মানে এটাকে গোল করার জন্য করেছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, একটা ইমেজকে আমরা রেখে দিয়েছি, সেই ইমেজের ইউআরএলটাকে এখানে কপি পেস্ট করে বসিয়েছি। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড সাইজ 100% করেছি, মানে এই উইথ আর হাইটের সাথে যেন ব্যাকগ্রাউন্ড সাইজটা ম্যাচ করে। বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের গল্প, আর কিছু এখানে নেই। ঠিক আছে, স্যার আপনি ইমেজের ইউআরএলটা কোথা থেকে বের করেছেন? এই তো এখানে ইউআরএল লাস্টে কে দেখো child.jpg না, তাহলে চাইল্ড আমার কোথায় আছে? এই যে এখানে রাইট ক্লিক করো, কপি পাথ করলি পেয়ে যাবে। আর যেরকম ভাবে সার্ভিস অ্যাকাউন্টের জেসনে যেভাবে করেছিলাম এই একই জিনিস। বুঝতে পারলাম? ফটাফট কোডটা একবার রিভাইজ করে নাও, দরকার পড়লে কোনো জায়গায় বুঝতে না পারলে বলো। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বলে না কেন লাইব্রেরিটা মানে সেটার সাথে কানেক্ট আছে
তাহলে ডবল ট্যাপটা করে বারবার হোল্ড করে প্রেস করাটা বন্ধ করে টাচ বলে পড়ো কতবার টাচ করতে হয় প্রতিবার এই যে ধরুন ওটা তো গ্লাস তারপর প্রেস হয় ঠিক আছে প্রেস হয় যেটা আপনি প্রেস করছেন হ্যাঁ এটা কিছুটা তো মোটরলা আমারটা সুবিধা লাগে একবার ডবল ট্যাপে ওপেন হয়ে গেছে বুঝছে কই রে দাও লাইব্রেরিতে কানেক্ট করেন লাইব্রেরিতে কানেক্ট করেন চিত্রাম আচ্ছা এখানে লিখবে যেটা লিখবে তোমরা মানে লিখবে মানে পরে তোমরা কপি পেস্ট করে নেবে করোনা ভাইরাস আমি তাহলে এটা বলছি না সব এখান থেকে করবে যেটুকু দরকার সেটুকু করবে করোনা ভাইরাস লাইভ আপডেট এপিআই ঠিক আছে এখানে তোমাকে অনেকগুলো এপিআই সাজেস্ট করবে তারপরে যা পালিয়ে লগ ইন করতে হচ্ছে চলে এসেছে তো চলে এসেছে আমি কালকে রাতে অনেকবার ট্রাই করেছি এইটা এখন বন্ধ করে দিয়েছে এগুলো আগে সব ভিডিও তো এখন সব বন্ধ করে দিয়েছে এই দেখো বন্ধ এটা চলবে না হালকা নিচের দিকে আসবে এই তো এটাই I need more API লেখা বাড়িতে দেব আর আমার এখন কথা আজ মানে শনিবার লাস্ট ভার্সন যেটা যেটুকু মানে কোনো কিছু জিনিস সার্চ করার জন্য নিচ্ছ তার জন্য ঠিক আছে কিন্তু কোনোদিন লজিক ফজিক এখান থেকে দেখবে না লাস্ট অনেক সময় আনসার ভুল দেয় তাই তো করবো স্যার কিছু মাথায় না ঢুকলে যাবো ল্যাবে তো ল্যাবেতে গিয়ে চ্যাট জিপিটি মেরে ওইটা কল এইটার উপর আমি কালকে দেখেছি সুন্দর কাজ করছে digit.aci API ঠিক আছে এটাতে তোমরা যদি কপি করো কপি করলাম এখানে পেস্ট করো দেখো countries UNTRIES countries ঠিক আছে তো মোটামুটি যত দেশ আছে সমস্ত দেশে এখানে ডেটা তুমি এখানে পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা এবার এত বড় ডেটা তোমরা তো বুঝতে পারছো না ডেটা কিসে এসছে বলো তো লিস্টের ভিতরে কিন্তু ডিকশনারি আছে তাই না তাহলে একটা সিঙ্গেল এটা আমি দেখতে চাই অ্যাক্সেস করতে চাই এটা যদি পিটিফাই করো তাহলে কাইন্ড অফ দেখো এরকম টাইপের ডেটা ঠিক আছে কাইন্ড অফ এরকম টাইপের ডেটা এই বেশি কিছু নেই এইখান থেকে শুরু এটা এই অবধি শেষ তাহলে এইটা হচ্ছে আমার ডেটা হ্যাঁ এর মধ্যে একটা দেখো আপডেটেড পার্ট আছে তার মধ্যে ফ্ল্যাগ আছে তার মধ্যে কেসেস আছে হ্যাঁ টেস্ট আছে হাবি জাবি সব পাবি বাবা ইন্ডিয়া করে মরছে চাইনা বাইরে A to Z সব পাওয়া যায় তো এখন যদি আমরা সিঙ্গেল দেখি ধরো আমরা সিঙ্গেল দেখি ইন্ডিয়া
সিঙ্গেল দেখলাম ইন্ডিয়া, ঠিক আছে, তাহলে শুধুমাত্র দেখো ইন্ডিয়া ডেটা আছে, রাইট? এই ইন্ডিয়া ডেটাতে কি দেখতে পাচ্ছ, বেসিক্যালি এটাকে যদি পিটিফাই করো, যদি করো তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ আপডেট কান্ট্রি নেম, কান্ট্রি ইনফো, ইনফোর ভিতরে তুমি আমার কি কি দরকার এখানে দেখো। আমার এখানে দরকার হচ্ছে, আমি বলছি দাঁড়াও অ্যাক্টিভিটিগুলো আমি দেখে নিই একটু। আমার কি কি দরকার, হ্যাঁ আমার যেগুলো দরকার সেগুলো হচ্ছে 1 নম্বর দরকার, একটু নোট ডাউন করবে কেউ? নোট ডাউন করবে একটু খাতায় লিখুন তো। স্যার এটা সবাই তো যাদের শুধু কোভিড সবাই তো নোট ডাউন করতে হবে, যাদের কোভিড-19 তারাই করবে। আর তোমাদের মধ্যে কি অসুবিধা, তোমরা কি শিখবা না? হ্যাঁ শিখ করো, লেখো। আচ্ছা নোট ডাউন যে কোনো একজন করলেই হবে, সবাই করতে হবে না, একজন করো, যে কোনো একজন। আমার এখানে কি কি নেব, প্রথমে লিখো কান্ট্রি, প্রথমে লিখবে কান্ট্রি, তারপর লিখবে ফ্ল্যাগ, কান্ট্রি ফ্ল্যাগ কেসেস, কান্ট্রি ফ্ল্যাগ কেসেস, টুডে স্পেস কেসেস, টুডে স্পেস কেসেস, তারপর হচ্ছে ডেটস, ডেট 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 টুডে ডেটস, টুডে ডেটস। উচ্চারণটা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল, ছিলাম তাই তো, সিডি ডট ডট সিডি ডট ডট সিডি ডট ডট সিডি ব্যাচ টু সিডি ডি জ্যাঙ্গো সিডি ওয়েব টু পাইথন ঠিক আছে, চালু হয়ে গেছে, খুব ভালো কথা। আচ্ছা তোমরা তাহলে এইটা ছবি তুলতে পারো বা রেখে দিতে পারো, এই এপিআইটা ইউজ করবে, হ্যাঁ, ডিজিজ এসএইচ জি3 কোভিড-19, সেটাকে কপি করে ওই গ্রুপে পেস্ট করে দিন, সবাই পেয়ে যাবে। সবাই যেতে লাগবে না, আরে যাদের লাগে তারা নিয়ে নেবে। আমার তো এখানে হোয়াটসঅ্যাপ ধরো নেই, খুললেও লগ ইন করেন, হুম, খুললেও লগ ইন করেন। এই ভিডিও লগ ইন করবো না, এখানে তো করে আমার এখানে কিচ্ছু নেই, তাহলে করুন আমার এখানে শুধু দেখতে হবে হ্যালো স্যার, হাই স্যার, গুড ইভিনিং স্যার, গুড মর্নিং স্যার। বেশ ঠিক আছে, যাই হোক তোমরা আচ্ছা আমাকে একটা হোয়াটসঅ্যাপ লিংক করে রেখে দিও, বাড়ি থেকে দিয়ে গ্রুপে পাঠিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, বেশ যাই হোক, এবার আমরা এটাকে কপি করলাম, কপি করার পর আমাদের সাবলাইমে গেলাম, সাবলাইমে যাওয়ার পর এই সমস্তকে বন্ধ করি, এগুলো আপাতত দরকার নেই আমার। এখানে গিয়ে সুন্দর করে আমি একটা টেমপ্লেটের মধ্যে রাখলাম, কোভিড টেমপ্লেট বানাচ্ছি, দেখো covid19.html ফাইল বানালাম, ওই রে বাবা, হ্যাঁ না আটকে গেছে, সে ডাইরেক্ট ফোল্ডারে গিয়ে আছে। এই হাসতে পারেন তো, টেমপ্লেট নিউ ফাইল covid19.html, ঠিক আছে, html, ওকে পারফেক্ট, covid19 details, ওকে। আচ্ছা বেশ, এবার দেখো আমরা এখানে যেটা বানাবো সেটাকে বলা হচ্ছে
আচ্ছা প্রথমে আমরা এখানে একটা হেডিং দিয়ে দিই। হেডিং এর নাম দিলাম ধরো H1। H1 এর মধ্যে আমরা এখানে দেব যে COVID-19 details of all COUNTRIS countries। তাই তো? এবার দেখো এখানে আমরা বানাবো টেবিল। একটু ভালো করে খেয়াল করবে, কি বানাবো? টেবিল। TABL টেবিল বলে বানিয়ে দিলাম। টেবিল অ্যাট্রিবিউট দিলাম। টেবিলের দুটো পার্ট হয়, একটা হচ্ছে টেবিল হেড, একটা টেবিল বডি। টেবিল হেড, টেবিল বডি। প্রথমে টেবিল হেডের মধ্যে কোনগুলো থাকবে? টেবিল হেডের মধ্যে থাকবে যেগুলো তোমাদেরকে বললাম, সেগুলো বলে টেবিল হেড। আর টেবিল বডির মধ্যে কোনগুলো থাকবে? ডেটাগুলো। তাহলে প্রথমে আমরা বানাবো টেবিল হেড, তাই তো? তাহলে এখানে লিখবো টি হেড, লিখবো টি হেড। টি হেডের মধ্যে রো, টি আর কি বানাবো? রো। রো এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো এবার নাম দেবো টিএইচ। কি নাম দেবো? টিএইচ। আচ্ছা প্রথম নাম ছিল কান্ট্রি নাকি? প্রথম নাম ছিল কান্ট্রি, COUNTRY কান্ট্রি, কান্ট্রি। তারপরে কি ছিল? ফ্ল্যাগ, TH দাম। এটাকে কপি পেস্ট করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা। ঠিক আছে, 2 3 4 5 6 7 8 9 10 11 12, বেশি হয়ে গেছে। আচ্ছা কান্ট্রি পর কি রাখবো আমরা? ফ্ল্যাগ। সেকেন্ড আমরা কি রাখবো? SS, SCS, SS। তারপর কি রাখবো? KSS, CSS, SS। তারপর কি লিখবো? ডেটস, DEATHS, ডেটস। তারপর কি? টুডে ডেটস, টুডে ডেটস। তারপর রিকভার্ড, আর টুডে রিকভার্ড। कॉन्टिनेंट एरिया कॉन्टिनेंट CONTINENT ना ঠিক আছে। আচ্ছা তাহলে আমার হেডের গল্প শেষ। নেক্সট আমরা কি বানাবো? বডি। তাহলে এখানে বানাবো টি বডি। টি বডির মধ্যে কি থাকবে? একই হবে টি আর নাম থাকবে টেবিল ডেটা মানে টি আর টিডি। তাহলে এখানে বানাবো টি আর এর মধ্যে আমার থাকবে টিডি। ঠিক আছে, কতগুলো হবে? 1 থেকে 12টাই হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ঠিক আছে। আচ্ছা ফটাফট একবার শুধু আমি চালিয়ে দেখে নেবো জিনিসটা যে ঠিকঠাক কেমন কি হলো, ব্যাপারটা দেখে নিই। এখানে হ্যাঁ মোটামুটি সব ঠিকঠাক এসছে। হ্যাঁ একদম ঠিকঠাক এসছে, বেশ। এবার আমরা এখানে পরে স্টাইলিং করে আমরা এগুলোকে বর্ডার দিয়ে আমরা জিনিসগুলো করবো। ঠিক আছে, স্টাইলিং এখনই করে নেবো। দাঁড়াও, তাহলে স্টাইলিংটা আমরা এক্সটার্নাল CSS ইউজ করছি না, ইন্টারনাল CSS ইউজ করছি। ঠিক আছে, আমরা এখন ইন্টারনাল CSS এর মধ্যে গেলাম, এখানে দিয়ে দিলাম বলো তো স্টাইল। আচ্ছা বেশ, স্টাইলস এর মধ্যে দিলাম। এবার প্রথমে দেব টেবিল। টেবিলের কি দেব? উইথ, TABLE টেবিল। টেবিলের কি দিয়ে দেব? হচ্ছে না, লিখলাম TABLE টেবিল
টেবিলের প্রথমে দেবো আমরা উইথ আমরা এখানে করে দেবো 100%, আর আমাদের যে হাইট আছে সেটাকেও আমরা করে দেবো 100 VH, তাই তো? আচ্ছা দাঁড়াও, 100 VH যদি করো তার মানে কিন্তু পুরো ডিসপ্লে জুড়ে চলে যাবে, আর ডিসপ্লে জুড়ে দরকার নেই, যতটুকু ডেটা আছে ততটুকু দরকার। তাহলে আমরা হাইট এখানে দেবো না, এখানে আমরা শুধুমাত্র বর্ডারগুলোকে কি কোলাপস করে দেবো, বর্ডারগুলোকে কোলাপস করে দেবো। তাহলে সেই জন্য আমরা এখানে করে দেবো বর্ডার মাইনাস কোলাপস ইকুয়াল টু হচ্ছে কোলাপস। ঠিক আছে, টেবিলের ডিজাইন আমাদের ডান, একবার চেক করে দেখে নিই। হ্যাঁ কি বলছো, কিসের বর্ডার? দাঁড়াও দেখো তো, দাঁড়াও কিসের টেবিল, তারপর করবো DH, আর তারপর করবো আমরা DD। তিনটেকে একসাথে আমরা কি করছি, এখানে ডিজাইন করছি। এখানে কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে, বর্ডার দেওয়া হয়েছে সলিড, তাহলে বর্ডার এখানে আমরা দেব 1px সলিড বর্ডার। ঠিক আছে, 1px সলিড এবার তুমি যে কালার দিতে পারো, ব্ল্যাক ব্লু হোয়াটএভার, আমি এখানে দিলাম ধরো ব্ল্যাক। ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট, বেশ। হ্যাঁ, গ্যাপিং দেব। এবার DH আর TD থেকে আমরা কি করব, আলাদাভাবে প্যাডিং দেব, DH and TD। এখানে ফার্স্ট প্যাডিং PADDING, প্যাডিং মানে চারতলাতে প্যাডিং দেব। প্যাডিং কত দেব, 6px আমরা দাও, 6px হবে না বেশি, এটা মোটামুটি 10px মতোই লাগবে। ঠিক আছে, পারফেক্ট আছে। আচ্ছা, PHDD গল্প আমাদের শেষ। আর মোটামুটি একটা কালার এখানে দিতে পারো, সেটা হচ্ছে যে PH এর ব্যাকগ্রাউন্ড দিতে পারো, টেবিল হেড মানে উপরে যে লাইনগুলো সেটাকে পুরো হাইলাইট করবে। ব্যাকগ্রাউন্ড কালার এখানে করে দিলে ইয়েলো। ঠিক আছে, গল্প শেষ। এবার যদি তোমরা বলো যে এই লেখাগুলো আমি চেঞ্জ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি ইউজ করতে হবে, তোমার মাথা শুধু ইউজ করবে কালার। ঠিক আছে, কালার ধরো তুমি এখানে হোয়াইট করে দিলে, FFF করে দাও। ঠিক আছে, তাহলে সবগুলো হয়ে গেল হোয়াইট। আর তুমি তোমার মতো করে চেঞ্জ করে নেবে। ঠিক আছে, আমি এখানে রেড করে দিচ্ছি। ঠিক আছে, গল্প আমার শেষ এই অবধি। তাহলে আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে ডেটা আমাকে ঢোকাতে হবে, তাই তো? বেশ, এই অবধি আমার কাজ শেষ। এবার ভালো করে দেখো, এখানে একটু বোঝার আছে জিনিসটা। কত বাজলো, 15। আচ্ছা, একদম প্রথমে আসি, ওবিট এখানে একটা ইউআরএল দিলাম। এই ইউআরএলটা কোন ইউআরএল হবে, এটা তো। ঠিক আছে, বেশ। এবার দেখো উপরে আমাকে এখানে যেটা ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, রিকোয়েস্ট মডিউল না। আগের দিন কি ইউজ করেছিলাম এপিআই ফেজের জন্য, রিকোয়েস্ট মনে আছে? ওয়েদার অ্যাপ্লিকেশনে
আর ডেটাটাকে ডিকশনারিতে কনভার্ট করার জন্য কি ইউজ করেছিলাম? জেসন। সব ভুলে গেছে রে। ওকে, তাহলে এখানে লিখো ডেটা ইকুয়াল টু কি হবে? rq ডট গেট, এখানে দিলাম url, তারপর এটা কি করবে? ডট টেক্সট, তাই তো? তাহলে এটা পুরোটা কিসে কনভার্ট হলো? স্ট্রিং এ। এবার এই স্ট্রিংটা কিসে কনভার্ট করব? ডিকশনারিতে। তাহলে পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেট করে দাও, ডবল লাইন লিখছি না, সিঙ্গেল লাইনে করছি, স্টেপ জাম্প। ঠিক আছে? প্রথমে তো যোগ কোন ভাগ শিখিয়ে দিয়েছি, দেখে নিয়েছো, দরকার পড়লে আগের ভিডিওটা চেক করে দেখে নেবে। ওয়েদার অ্যাপ্লিকেশনে কিভাবে ওয়ান লাইন বাই লাইন করেছি সেটা কি মার্জ করছি এখানে। তাহলে এখানে কি করব? জেসন ডট লোডস, তাই তো? এটা ইউজ করেছিলাম তো, জেসন ডট লোডস। এবার আমরা এখানে একবার প্রিন্ট করে দেখে নেবো ডেটা আসছে কিনা, তারপর এটা নিয়ে কাজ করব। বুঝতে পারলাম? সুন্দর। ওকে, কিন্তু এটা করলেই তো হবে না, আমার ইউআরএল কানেক্ট করতে হবে না? কানেক্ট করতে হবে তো। তো আমি এখানে ইউআরএল এ গিয়ে কমা দিয়ে এখানে বানালাম পার, এখানে আমি করে দিলাম ওই কোভিডই দিলাম, ঠিক আছে? আর হোম কমা কোভিড দিলাম, আর বারবার ইউআরএল চেঞ্জ করতে পারছি না। এখানে একটা ভুল করেছি, ব্যাকস্ল্যাশ দিতে হতো। ঠিক আছে, অল সেট হয়নি। হ্যাঁ, এখন আমরা করতেই পারি, কারণ আমাদের এখন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কপি করলাম, এখানে বলছে হোম ডট কোভিড কেন করলাম রে বাবা? কোথায় গেল রে? এটা ভিউজ হবে তো, ভিউজ হবে না? তাহলে বলো সেটা ভুল করছি। আর তোদের চোখের দোষ রে। কোভিড বেস ডেটা কি দিয়েছে? এই দেখো ডেটা দিয়েছে। ডেটা আমার সমস্ত আসছে কই অবধি? এই অবধি, তাই তো? এই পুরো ডেটা কি ফরম্যাট আছে? ডিকশনারি ফরম্যাটে বেস। এবার আমরা একটু এই জিনিসটাকে পিটিফাই করে দেখে নিই। দেখো আমার এখানে কি কি জিনিস চাই। এখানে আমার দরকার কান্ট্রি, তাহলে প্রথমবারই ডিকশনারির মধ্যে কি পেয়ে যাচ্ছি? কান্ট্রি তো, তাহলে সিম্পলি কান্ট্রি পেয়ে যাবো। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই ডিকশনারিটা, এটা যেহেতু ডিকশনারি ফরম্যাটে আছে, তাহলে এই ডিকশনারিটা কোথায় পাঠাবো বলো তো? আমরা HTML পেজে পাঠাবো তো? ডিকশনারিটাকে HTML পেজে পাঠাবো। তাহলে আমরা এই ডিকশনারিটাকে যদি HTML পেজে পাঠাতে যাই, তাহলে এখানে আমরা কি করব? রিটার্ন কি করব? রেন্ডার। এর মধ্যে আমরা পাঠাবো প্রথমে কাকে? রিকোয়েস্টকে তো, কমা কিসের নাম বলো তো? covid19.html, covid19.html পাঠিয়ে দিলাম। আর তার পাশে সুন্দর করে পাঠাবো কাকে? ডেটাকে। ঠিক আছে, সুন্দর হয়ে গেছে ব্যাপারটা। এবার চলে যাবো HTML পেজে আসবো। তাহলে HTML পেজে আসার পর আমাদের কোথায় ধরতে হবে এটাকে? কেন ধরতে হবে তো? টিটি ধরতে হবে। সব জায়গায় সুন্দর করে এরকম করে দাও, কপি পেস্ট। খুব জ্বালা। এগুলোর জন্য তোমার এই দরকার, ওই ChatGPT দরকার। হ্যাঁ, এই একই জিনিস 50 বার করে আবার লিখে দেবো, তখন সুন্দর করে বানিয়ে দিয়ে দেবে 100-200 লাইক। এগুলোর জন্য ইউজ করবে, আমি ইউজ করি। বেশ, তাহলে সেভ হয়নি স্যার? হ্যাঁ, সেভ হয়নি, আমি জানি তো। তাহলে প্রথমটা দেখো, বেসিক্যালি আমার এখানে যে ডেটাটা আসছে, একদম প্রথমে দেখো ডিকশনারি আসছে। তাহলে আগের দিন কি বলেছিলাম যে ডিকশনারি থেকে তোমায় কি দিতে হবে? কিটা। তাহলে এই ডিকশনারি প্রথমেই কে আছে? কি কে? ভালো করে একটু খেয়াল করো, এই আপডেটেড যে পুরো ডেটা এসছে, এখান থেকে একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। এই দেখো এইখান থেকে এইটা আমার পুরো ডিকশনারি তো, এটা ডিকশনারি স্টার্ট, এটা ডিকশনারি শেষ।
তার মাঝে গল্প আছে, কান্ট্রি এইখান থেকে এই অবধি ডিকশনারির মধ্যে আছে, হ্যাঁ আর তারপর আবার কান্ট্রি ইনফোর ভিতরে আরেকটা ডিকশনারি, তারপর বাইরে আবার নরমালি যেরকম ছিল সেরকম আছে, তাই তো? তাহলে আমার এখন দরকার কি কান্ট্রি, তো তাহলে প্রথমে আমি কাকে তুলবো, কান্ট্রিকে তুলবো, তাহলে সুন্দর করে এখানে কান্ট্রিকে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিলাম, বেশ ভালো কথা। একই ভাবে সেকেন্ড আমার ভালো করে কি দরকার দেখো, কান্ট্রি ফ্ল্যাগ বলেছি, ফ্ল্যাগ দরকার তো, তাহলে এই ফ্ল্যাগটা কার মধ্যে আছে, কান্ট্রি ইনফো, তাহলে কান্ট্রি ইনফোর ভিতরে ফ্ল্যাগ, এর ভিতরে, আচ্ছা দাঁড়াও, এবার একটু এখানে একটু খেলা খেলতে হবে, সেটা হচ্ছে আমরা কি ইউজ করব, ইমেজ ইউজ করব, তো তাহলে এখানে লিখলি তো ইমেজে চলে আসবে না, ইমেজ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ইমেজ ট্যাগ ইউজ করতে হবে, তাহলে ইমেজ ট্যাগ যদি দাঁড়াও এর উপরে পেস্ট করে রেখে দিই, এখানে পেস্ট করে রেখে দিলাম, তাহলে এখানে আমরা কি লিখব, টিটির ভিতরে ইমেজ ট্যাগ, তো তাহলে ইমেজ হলো, ইমেজ ট্যাগের ভিতরে এসআরসি এর ভিতরে ঢুকবে, তাই না? তাহলে এসআরসি এর ভিতরে এই মানটা ঢুকবে, এই যে এখানে ছাতা, এর ভিতরে এখানে ঢুকিয়ে দিলাম, এর ভিতরে কি আসবে, কান্ট্রি ইনফো, কান্ট্রি ইনফোর ভিতরে আবার কি আছে, ফ্ল্যাগ। তাহলে ইঞ্জিনিয়ারিং আমরা এটাকে যখন লিখি তখন কিভাবে লিখি, কান্ট্রি ইনফো থার্ড ব্র্যাকেটের ভিতরে কি, এখানে থার্ড ব্র্যাকেটের পরিবর্তে ডট অপারেটর ইউজ হবে, হ্যাঁ। আর যদি পাইথনে আমরা লিখতাম পিওর পাইথন, তাহলে কিন্তু ওটা থার্ড ব্র্যাকেটের ভিতর সেমিকোলনের মধ্যে ওই ফ্ল্যাগ, তাহলে এটা উঠে আসতো। কিন্তু এখানে আমায় কি ইউজ করতে হবে, ডট অপারেটর, এটা যেন ওটা ভালো করে মনে থাকে, যখন HTML আমরা এটা ইউজ করছি তখন ডট অপারেটর ইউজ হবে, যখন পিওর পাইথন ইউজ করব তখন থার্ড ব্র্যাকেটের যেরকম ইউজ করতাম সেরকম ইউজ করতে হবে। তাহলে এখানে কি করে দেবো, ডট ফ্ল্যাগ, বুঝাইনি গেল? বেশ, তাহলে এই অবধি একটু চেক করে দেখিনি নাকি, থাকুক না কি বললে, ওই রে এইটা নাকি, তোদের নেই তোমার ডেটটা আনতে পারবে, কি বলছে, দাঁড়া হয়তো রিলোড করাতে হবে একবার, রিলোড তো করেছে, বলছে এমটি ভেরিয়েবল ট্যাগলাইন 60, কোথায় প্রবলেম, ও আচ্ছা আচ্ছা এইগুলো বলতে সব ভরতে হবে, তার জন্য ট্যাগলাইন, ওকে ওকে ফাইন ফাইন, ঠিক আছে বেশ, আমরা ফটাফট এগুলো ভরেই দিয়েছি, কোথায় গেল গো, আচ্ছা নেক্সট কি বলেছে, ফ্ল্যাগ হয়ে গেল, তারপর কি ছিল গো, কেসেস, কেসেস পেস্ট করে দিলাম, নেক্সট কি ছিল বলো, টুডে কেসেস, আমার শুধু বলতে থাকবে, হ্যাঁ ফটাফট পেস্ট করব, নেক্সট টুডে, রিকভার, দাঁড়াও এক সেকেন্ড, টুডে, টুডে ডেটস না, ডেটস আবার মনে ক্যাপিটাল আছে মনে হয়, দাঁড়াও দাঁড়াও হ্যাঁ ক্যাপিটাল আছে, নেক্সট রিকভার, next active, critical, আর quantitative area, save,
এই যাত্রা বড় করবে। বেশ, না হলে আজকাল কিছু করার নেই, আমার কালকে মানে সোমবার। এই দেখো এসছে এসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাটটা বড় হয়ে গেছে, আমাদের কাছে অ্যাক্টিভিটি আছে উইথ হাইট ফিক্স করে দাও। তাহলে এইখানে সুন্দর করে চলে গেলাম, সুন্দর করে গিয়ে এখানে উইথ করে দাও। উইথ কত করবে? 40 px মতো করে দাও। আর হাইট হাইট মোটামুটি করে দাও 30 px মতো। এই দাঁড়াও আমি করেছি এখানে 40 px, হ্যাঁ 40 ঠিক ঠিক ঠিক। আচ্ছা রেডি করে নিয়ে এসেছি আমি, যাতে টাইম বেশি না লাগে। এই দেখো সুন্দর করে ফিক্স হয়ে গেছে, ঠিক আছে একদম চলে এসেছে। দেখো ইন্ডিয়া ফ্ল্যাগের কেসেস, টুডে, ডেট, টুডে রিকভার, অ্যাক্টিভ, এত ঠিক আছে। নেক্সট দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে সমস্ত কান্ট্রি ডেটা এখানে ঢোকাবো। তখন আমাদের এই ইয়েটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই ইন্ডিয়ার পরিবর্তে এখানে অ্যাট্রিবিউটটা কি হয়ে যাবে? শুধুমাত্র কান্ট্রি হয়ে যাবে, সব কান্ট্রি ডেটা চলে আসবে, ঠিক আছে। রিকভার জিরো হবে, বদল রিকভার করে কি জিরো ডেটা? আরে বাবা রিকভার জিরো মানে হচ্ছে এখন তো কোনো কেসেসই নেই, তাহলে রিকভার তো জিরোই হবে। টুডে কেসেসে জিরো মানে টোটাল টোটাল রিকভার ও জানি না, ও কি ডাল দিয়ে জানি না, আমার এটা থোড়ি দেখি লোকের ডেটা লোককে জিজ্ঞেস করবো। আমার কাজ ছিল তোমাদের দেখানো, দেখিয়ে দিচ্ছি। ভিডিও বন্ধ করে হ্যাঁ ভিডিও বন্ধ করে হ্যাঁ বন্ধু, আজকাল টাইম নেই, আজকাল হবে না।